ওসমান হাদিকে শুধু ফয়সাল খুন করেনি, তার পেছনে আরো অনেকে আছে বলে অভিযোগ করেছেন মঞ্চ ২৪। ওসমান হাদির আজকের এই পরিণতির জন্য পরোক্ষভাবে বিএনপিকে দায়ী করলেন আসিফ নজরুল। তারেক রহমান কি সত্যি ফিরছেন? আসলেই ফিরছেন? আমার মনে হয় না, কারণ হঠাৎ করে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ওসমান হাদির আজকের এই পরিণতির জন্য পরোক্ষভাবে বিএনপিকে দায়ী করলেন আসিফ নজরুল। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একদম স্পষ্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা এই জামিন করিয়েছেন। অর্থাৎ ওসমান হাদির যিনি ঘাতক ছিলেন সেই ফয়সাল করিম দাউদকে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করেছিলেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল। এবং আপনারা জেনে থাকবেন যেই অস্ত্র মামলায় এই দাউদকে বা ফয়সাল করিমকে আটক করা হয়েছিল, এই মামলায় কম পক্ষে ৭ বছর জেল হওয়ার কথা এবং এই মামলাটি ছিল অজামিনযোগ্য। কিন্তু আসিফ নজরুল স্পষ্ট করে তিনি বলেছেন, যখন কোন আইনজীবীর নামের আগে বিএনপির আইন সম্পাদক থাকে এবং বিএনপি পন্থী আইনজীবী হন, তখন হাইকোর্টের বিচারপতি যারা আছেন তারা এক প্রকার বাধ্য হন এই মক্কেলের জামিন দিতে। তিনি স্যার আরো স্পষ্ট করে বলেছেন ৩ ঘন্টায় ৪০০-৫০০ লোকের জামিন হয়ে যায় শুধুমাত্র বিএনপি পন্থী আইনজীবীরা কোর্টে দাঁড়ালে। ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে তিনি যখন এ ধরনের একটা অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ১৭ লক্ষ টাকা লুট করেছে, সেই মামলার আইনজীবীকে সেই মামলায় দাঁড়িয়ে এদের করে সন্ত্রাসীকে জামিন করান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পরবর্তীতে ওসমান হাদিকে শুট করে ওসমান হাদির ঘাতক হিসেবে আমরা আমাদের বলতে বাধ্য হচ্ছি। আমরা টাকার জন্য কি আইনজীবীরা সব করতে পারে? তো আইনজীবীরা টাকার জন্য সবই করতে পারে, যার প্রমাণ এই ফয়সাল করিম দাউদ এবং আজকের পরিণতি ওসমান হাদি। বিএনপি কি এই দায় এড়াতে পারে? পরোক্ষভাবে এড়াতে পারে? আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন যে আইন বিভাগের কাজ না হাইকোর্টের বিচারপতি কাকে জামিন দিবে কাকে জামিন দিবে না এটা দেখভাল করার দায়িত্ব আইন বিভাগের না, আইনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। হাইকোর্ট একটি সম্পূর্ণ স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সুতরাং এই হাইকোর্টকে জিম্মি করে রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে যদি বিএনপি কোন ব্যক্তির, কোন সন্ত্রাসীর, কোন আওয়ামী লীগের জামিন করায় বিএনপি পন্থী আইনজীবীরা এবং পরবর্তীতে তাদের দ্বারা এই জুলাই বিপ্লবের যারা হচ্ছে বীর আছেন তাদেরকে ঘায়েল করা হয়, তাদেরকে অ্যাসাসিনেট করা হয়, তাদেরকে শহীদ করা হয়, এর দায় কি বিএনপি এড়াতে পারে? আপনি দেখেছেন যখন বিএনপি বুঝতে পারছে তাদের ঘাড়ে দায় আসবে, কিংবা বুঝতে পারে না প্রত্যক্ষভাবে লয়ে হোক জনাব তারেক রহমান দেশে আসবেন ২৫ তারিখ, আমরা তাকে ওয়েলকাম করছি। যেদিন পুরো দেশ ওসমান হাদির শোকে শোকাচ্ছন্ন কাটো, সেদিনই ঘোষণা দিয়েছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন ২৫ তারিখে ঘোষণা দিয়েছেন তারা। এবং তারা এখন পর্যন্ত বাংলাদেশ একটা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ জীবনের নিরাপত্তায় ভুগছে। আজকে এনসিপির এক নেত্রীকে আজকে প্ররোচিত করা হয়েছে, কারণ তিনি ওই ৩২ নম্বরের সামনে কি বলবো আসলে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিএনপি যে কাজগুলো করছে এগুলো কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা মনে করি পরবর্তী বাংলাদেশে, নতুন বাংলাদেশে টাকার জন্য আইনজীবীদের এইভাবে সন্ত্রাসীদেরকে জামিন করানোর ঠিকাদারি নেওয়া উচিত না। বিএনপি বাংলাদেশে নতুন ধারা রাজনীতি করবে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান তৈরি করবে, সেই প্রত্যাশা আমরা বিএনপির কাছ থেকে করি। কিন্তু বিএনপি যখন সেটা না করে বরঞ্চ এই ধরনের কর্মকাণ্ডগুলো করে, বিএনপির কারণে আজকে বিএনপির ট্যাগিং থাকার কারণে সন্ত্রাসীরা আজকে জামিন পেয়ে যায়, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই বাংলাদেশে আমাদের লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। তারেক রহমান কি সত্যি ফিরছেন? আসলেই ফিরছেন? মনে হয় ফিরছেন, কারণ হঠাৎ করে দুটি মিডিয়াতে বা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার নিয়ে যতপর নাস্তি আলোচনা চলছে এবং হয়তো তিনি ফিরছেন, এই জন্যই তিনি ক্ষেত্র প্রস্তুত করছেন, আমার তাই মনে হয়। চলুন দেখে আসি, আলোচনা তো করি তারেক রহমান আসলে ফিরছেন কিনা। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যতটা আলোচিত ততটাই হয়তো সমালোচিত, বিতর্কিত। প্রায় ১৭ বছর ধরে তিনি লন্ডনে আছেন এক ধরনের রাজনৈতিক নির্বাসনে। ২০০৭ সালের ১/১১ সরকারের সময় মুচলেকা দিয়ে তিনি দেশ ছাড়েন বা দেশ ছাড়তে বাধ্য হন। তারপর থেকে তিনি ছিলেন কার্যত নীরব, দূর থেকে দল চালানো আর ভার্চুয়াল উপস্থিতির মধ্যে তার গতিবিধি বা কার্যক্রম সীমাবদ্ধ ছিল। এই দীর্ঘ নীরবতার ভেতর দিয়ে একদিকে তার রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে,
অন্যদিকে বিএনপির নেতৃত্ব ক্রমশ দুর্বল হয়ে গেছে। এই প্রেক্ষাপটে হঠাৎ একসঙ্গে বিবিসি বাংলা এবং ফিনান্সিয়াল টাইমসের মতো দুটি বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিছক কাকতালীয় বলে আমার মনে হয় না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে আসা মানেই কোনো রাজনৈতিক মোড় ঘুরছে এমন ইঙ্গিত অনেকেই দেখছেন। এ কারণেই তার এই সাক্ষাৎকার দুটি নিয়ে এত আলোচনা চলছে। তার কথাবার্তা, নির্বাচনের প্রসঙ্গ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস, সব মিলিয়ে মনে হচ্ছে তারেক রহমান এখন নতুন করে নিজেকে সামনে আনছেন। যদিও বিবিসি বাংলা তাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, বিবিসি বাংলা প্রশ্ন করেছেন তার দেশের ভেতরকার রাজনীতি নিয়ে, ফাইন্যান্সিয়াল টাইমস তাকে প্রশ্ন করেছে বৈদেশিক সম্পর্ক নিয়ে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এবং কবে তিনি ফিরছেন সেসব নিয়ে। যদিও বিবিসি বাংলা কিংবা ফাইন্যান্সিয়াল টাইমস কিছু প্রশ্ন তাকে করলেই পারত, যেমন ধরুন গত 17 বছর তিনি যে লন্ডনে আছেন, এই তার জীবনযাপনের যে অর্থ, তার উৎস কোথায়? তার সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে যেসব প্রশ্ন আছে এবং তার সঙ্গে বৈঠক হয়েছে, বলা হয়েছে, সেটা কি সত্য কিনা? তিনি কি আমেরিকায় নিষিদ্ধ? বিশেষ করে নাইকো এবং সিমেন্স দুর্নীতি মামলায় তাকে তো প্রশ্ন করেছিল এফবিআই। বাংলা ভাই মুফতি হান্নানের সঙ্গে হাওয়া ভবনে তার কি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? কি আলোচনা হয়েছিল? আবার ক্ষমতায় গেলে তিনি কি হাওয়া ভবন পুনরায় চালু করবেন নাকি অন্য কোনো ভবন তৈরি হবে, সেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারত। 21শে আগস্টের গ্রেনেড হামলায় তার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা যেত। 10 ট্রাক অস্ত্র মামলার প্রশ্ন করা যেত। তারা যখন ক্ষমতায় ছিল তখন 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তা নিয়ে প্রশ্ন করা যেত। কিন্তু ধরুন এসব প্রশ্নের উত্তর যদি হাসি মুখে সুন্দর করে এসব প্রশ্নের উত্তরও যদি তিনি দিতেন, তাহলে দেশে ফিরে তারেক রহমানকে মানুষের সামনে দাঁড়াতে আর কোনো অসুবিধার মুখোমুখি হতে হতো না। এখন হয়তো দেশে ফিরলেও তাকে এসব প্রশ্ন তাড়া করবে। কে কখন এসব প্রশ্ন করে ফেলে তার তো ঠিক নেই, তাই না? কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায়। যদি সত্যি দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমান নিয়ে থাকেন, তাহলে তিনি এখনো লন্ডনে কেন? ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন ক্ষমতায়, সেটি প্রায় 1.5 বছর পার করেছে। আওয়ামী লীগ আর শেখ হাসিনা ক্ষমতায় নেই। প্রশাসনের সব স্তরে নতুন মানুষ বসেছে, বিশেষ করে সকলেই তারা হয় বিএনপি নয় জামায়াত। যারা এতদিন বলতেন যে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন বা রাজনৈতিক প্রতিহিংসা, এসব কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তাদের সেই যুক্তি তো এখন আর চলছে না, চলবে না। এই সরকার আসার পর বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা বহু মামলা স্থগিত বা খালাস হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তার উপর যেসব মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত, সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, সবগুলোর বিচার প্রক্রিয়া তো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এই মামলাগুলো কোনো রাজনৈতিক ফাঁদ ছিল বলে মনে করেন না অনেকেই। বিশেষ করে 21শে আগস্ট মামলায় তো যুক্তরাষ্ট্রের এফবিআই এসে সরাসরি তদন্তে অংশ নিয়েছিল। তাদের প্রতিবেদনে তারেক রহমানের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছিল। শেখ হাসিনার সরকার তখন বিদেশে পাচার করা অর্থ ফেরত এনেছিলেন। কিন্তু ক্ষমতায় এসে ইউনূস সরকার শুধু বিএনপি নেতাদেরই খালাসি দেয়নি, সন্ত্রাসবাদী, জঙ্গি আসামিদের ক্ষেত্রেও অদ্ভুত নমনীয়তা দেখিয়েছে। যেমন হোলি আর্টিজান হামলার মামলা। এতে বোঝা যায় যে ইউনূস সরকারের লক্ষ্য আইনের শাসন নয়, বরং রাজনৈতিক ভারসাম্য তৈরি করা, যে ভারসাম্যে জামায়াত, এনসিপি, চরমোনাই পীরের দল, এমনকি বিএনপির অংশ, মানে কিছু অংশ যেন সুবিধা থাকে, মানে সুবিধাভোগী হতে পারে। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।